কাঁঠালবাসী, কাঁঠালতলিবাসী, কাঁঠালতলি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র, যুবক, আসসালামু আলাইকুম। আপনারা অতীতে একবার আমাকে নির্বাচিত করেছিলেন। আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। আপনারা অবগত আছেন অতীতে আপনাদের জন্য কি করেছি। যত রকমের উন্নয়ন কাজ আছে আমি কাঁঠালতলির মানুষের যত অনুরোধ ছিল আমি সবই পূরণ করেছি। এই রাস্তা আমার হাতে মাটি ফেলানো ছিল, আরো অনেক কিছুই ছিল। আজকে আবার আমি আসছি, অতীতের কথা সম্বন্ধে আপনারা অবগত আছেন। সেই পরিপ্রেক্ষিতে যেমন আজকে আমি ঘাটারচরে বক্তব্য দিয়েছি। ঘাটারচরে একটা ঘটনা ঘটেছিল হিন্দু মুসলমানদেরকে নিয়ে। সেখানে একজন মুসলমানের মাথা দিয়ে হিন্দুরা পূজা করতেছিল। এই খবর পেয়ে ঘাটারচরের লোকেরা, শত শত লোকেরা হিন্দুদের একটা গ্রাম সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিয়েছিল। সে প্রত্যেকটা ঘর, কাঠকেওয়ারি ঘর, এক একটা ঘর কমপক্ষে 2 লাখ 2.5 লাখ টাকার নির্মাণ করেছিল। সেই ঘরগুলি তারা জ্বালিয়ে দিয়েছে। এই মুসলমানরা কেন হিন্দু সমাজ তাদের পূজার জন্য মুসলমানের মাথা দিয়ে পূজা করবে, এটা তারা সহ্য করতে পারে নাই। বিধায় তারা এই কাজটি করেছে। তাদের অনুভূতিতে আঘাত লেগেছিল, যার জন্য তারা এই কাজ করেছে। তার পরিপ্রেক্ষিতে যখন আগুন দিয়েছে তখন থানা, পুলিশ, সারা এই এসপি, ডিসি সবার কাছে সংবাদ চলে গেছে। থানার ওসি সাহেব আমাকে ফোন করেছে, চেয়ারম্যান সাহেব আপনি কোথায় আছেন? আমি বললাম আমি শহরে মোহাম্মদপুরে আমার বাসায় আছি। যে এখন চলে আসেন, আপনার ঘাটারচরে আগুন দিচ্ছে, হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়ে গেছে, আপনি না আসলে আমি এত রাত্রে আমি কিভাবে আসবো? তখন রাত্রে বাজে 1:45। আমি সারাদিন পরিশ্রম করেছি, রাস্তায় কাজ করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিভাবে আসবো? না, যেভাবে হোক আপনাকে আসতে হবে। আপনি না আসলে আমরা এই এলাকায় যেতে পারবো না। কারণ সেখানে একটা বিদ্রোহ ঘটেছে, হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিদ্রোহ হয়েছে। মুসলমানের মাথা দিয়ে হিন্দুরা পূজা করতেছিল। মুসলমানরা উত্তেজিত হয়ে তাদের অনুভূতিতে আঘাত লেগেছে, যার জন্য তারা তাদের বাড়িঘর সমস্ত পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তাদের গড় ভরা ফসল ছিল, সবকিছু নষ্ট করে দিয়েছে। গোয়ালের গরু ছিল, সবগুলি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি বাধ্য হয়ে, এসপি সাহেব ফোন করলো, ডিসি সাহেব ফোন করলো, বাধ্য হয়ে সেদিন রাত্রে 1টার পরে আমি ওই থেকে মোহাম্মদপুর থেকে আমি ঘাটারচরে চলে আসি। ঘাটারচরে আসার পর যে বিভীষিত অবস্থা দেখলাম, খুবই করুণ অবস্থা। আমার সাথে আমার 6 জন লেবার সর্দার ছিল। তাদেরকে বললাম তোমরা আগুন দিয়ে ফসলগুলি করা, অনেকগুলি ধান, চাউল, তারপরে শস্যা, গম আগুনে জ্বলতেছিল। তাদেরকে দিয়ে আমি যতটুকু সম্ভব পেরেছি সেগুলি নিবারণ করেছি। পরে রাত্র যখন 2টা বাজে তখন ওই মাথা সংগ্রহ করে ওনারা পুলিশ প্রশাসন আবারও জানাজা করার জন্য আটির বাজার থেকে কাপড় নিল, আতর গোলাপ নিল। এটা জানাজা করবো। আমি বললাম যেন দ্বিতীয়বার জানাজা করার কোনো দরকার নাই, এটা একটা অংশ। এই অংশটা যেখানে ছিল সেখানে রেখে আপনারা বেড়াটা ঠিক মতন দিয়ে আসেন, তাতেই যথেষ্ট হবে। তখন এসপি সাহেব অর্ডার দিল ওসি সাহেবকে, আগামীকালকে এখানে একটা ক্যাম্প, 2টা ক্যাম্প হবে, একটা স্কুলে হবে, একটা এই দুইমুড়া 2টা ক্যাম্প হবে। 100 পুলিশ ফোর্স থাকবে, কমপক্ষে 200 লোককে এখানে অ্যারেস্ট করবেন। তাদের কানাকানি বলতেছে, আমি শুনতেছি, আমাকে শোনায় বলতেছে না। তারা যে ক্যাম্প করবে, তারা যে আগামীকালকে এখানে 200 লোককে অ্যারেস্ট করবে, এই তারা পরিকল্পনা করলো। তখন আমাকে ডাইকে নিয়ে বললো যে আমরা কিন্তু কালকে এখানে ক্যাম্প করব। কেন করবেন তা আমি বুঝে ফেলছি, তারা আমার লোকদেরকে অ্যারেস্ট করবে। যদি ঘাটারচরে 200 লোক অ্যারেস্ট হয় তৎকালীন সময়, আগুনের কেস, লুটতরাজ কেস, অগ্নিসংযোগ কেস, এটা মারাত্মক কেস, 10-20 বছর এটা শেষ হবে না। এবং প্রত্যেককে বাড়ি ছেড়ে থাকতে হবে 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত, এবং লক্ষ লক্ষ টাকা তাদের ঘর থেকে চলে যাবে। আমি এসপি সাহেবকে বললাম আপনারা এখানে কোনো ক্যাম্প করবেন না। আগামীকালকে আপনারা যে উদ্দেশ্য করেছেন, যে উদ্দেশ্য নিয়েছেন, ডিসি সাহেবকে বললাম আপনারা যে পরিকল্পনা করেছেন এই পরিকল্পনা আমি মানতে রাজি না। আগামীকালকে আমার এখান থেকে একটা লোককে অ্যারেস্ট করতে পারবেন না, একটা লোককে আপনারা অ্যারেস্ট করবেন না। উনি বললো যে আপনার এই যে এত বড় ক্ষতি করছে, হিন্দুদের বাড়িঘর পুরাই দিছে, ঘরের ফসল সব পুরাই দিছে, গরু বাছুর কোথায় কোনটা চলে গেছে, আপনি এইগুলি কীভাবে পূরণ করবেন? যদি আগামীকালকে এখানে আবারও বিদ্রোহ শুরু হয়
আগামীকালকে যদি বাইতুল মোকাররমের থেকে দাঙ্গা শুরু করে যে মুসলমানের মাথা দিয়ে হিন্দুরা পূজা করতেছিল, তখন আপনি কি করবেন? আমি যদি বললাম বাইতুল মোকাররমে কি হয়েছে সেটা আমার ব্যাপার নয়, সেটা আপনারা বুঝবেন। আমার এখানে আগামীকালকে এখানে কিছু হবে না, কোনো দাঙ্গা হবে না, কিছু হবে না, একটা পাখিও এখানে আসবে না। আমি চ্যালেঞ্জ করলাম, আমি কাউকে অ্যারেস্ট করতে দিব না, আপনারা কাউকে অ্যারেস্ট করবেন না, আমার একটা লোককে অ্যারেস্ট করবেন না। যদি অ্যারেস্ট করেন তাহলে আপনাদের সাথে আমি নাই, আর যদি অ্যারেস্ট না করেন আমি আপনাদের সাথে আছি। তখন ডিসি সাহেব রাইখা দুজনকে বললাম, উনি চেয়ারম্যান সাহেব কি বলে তোমরা তাই শোনো, এখানে কোনো ক্যাম্প করবা না, কোনো লোককে অ্যারেস্ট করবো না, কোনো মামলা নিবা না। আল্লাহর রহমতে তাই হয় নাই। সে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনায় কাটারচর ক্ষত বিক্ষত হয়ে যেত, কমপক্ষে 200 পরিবার রাস্তায় নেমে যেত। আমি এই কাজ করেছি, আমি চেয়ারম্যান হয়ে এই কাজ করেছি কাটারচরে। শুধু তাই নয়, আরও অনেক অনেক ব্যাপার, অনেক সর্বক্ষণই আপনারা অবগত আছেন। আপনাদের কাঠামোগুলির জন্য উন্নয়নমূলক কাজ যা করেছি, আমি যে করেছি বাংলানগরের একটা জায়গা, বাংলানগরের মসজিদের সামনে জলার যে জায়গাটা, এই জায়গাটা 7 তারিখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম চেয়ারম্যান দখল করার জন্য তার লোকজন নিয়ে এখানে আসছিল। আমি সরাসরি উপজেলাতে চলে এসে সেটা প্রতিবাদ করছি আমার বাংলানগরের লোকদেরকে নিয়ে। আমার এলাকার ক্ষতি হবে সেটা আমি মেনে নিব, কখনো হয় না। কাজেই আপনাদের কাছে আজকে আসছি, আগামী নির্বাচন আসতেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আমি যদি আপনাদের কোনো উপকার করে থাকি, আগামী নির্বাচনে আবারও আমাকে জয়যুক্ত করবেন এই আশা নিয়ে আমি এখানে আসছি। আমি আপনাদের কোনো কথার ছাড়াই, আপনাদের অনুমতি ছাড়াই বেশ কিছু কাজ করেছি। যেমন এই ঘাটলা, আপনারা আমাকে বলেন না ঘাটলার কোনো বিধান নাই, প্রশাসনিক কোনো বিধান নাই। আমি বললাম ইউনো সাহেবকে এবং থানা ইঞ্জিনিয়ারকে, আমার রাজস্ব খাতের টাকা আমি জনগণের জন্য কত খরচ করবো, যেখানে খুশি সেখানে করব। যেখানে খরচ করলে আমার পাবলিকের মঙ্গল হবে, পাবলিকের সুবিধা হবে, আমি সেখানেই খরচ করব। কেন হবে না? আমি অবশ্যই সেখানে আমি খরচ করব। তখন বলেছে ঠিক আছে, আপনার ইচ্ছা আপনি করেন। মনে করেন তখনকার সময়ে বিজেডি কার্ড ছিল মাত্র 30টা, সারা ইউনিয়নে 30টা বিজেডি কার্ড ছিল। এই 30টি বিজেডি কার্ড আমি 60 জনকে ভাগ করে দিয়েছিলাম। এটা আইনগত অন্যায়, অবৈধ। আমাকে বলেছিল যে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, আপনার বিরুদ্ধে মামলা হবে। আমি বললাম মামলা হোক, সেটা আমি বুঝবো। আমার ইউনিয়নের গরিব দুঃখী অনেক বেশি, না খাইয়ে থাকে অনেক বেশি, অনেক মানুষ। কাজে আমি পারতেছি না, এটার ভাগ করে দেন। তারা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিছে। কেরানীগঞ্জের এমন কোনো দৃষ্টান্ত নাই একটা ভিজিটি কার্ড 2 জনে ভাগ করে এত শান্তিপূর্ণভাবে খাবে। কেন? আমার জন্য খেয়েছে, আমার লোকেরা আমাকে সম্মান দেখিয়েছে। এই কাঠাতলি লোকেরা আমি সেই একইভাবে ডিস্ট্রিবিউশন করে দিয়েছিলাম। ভিজিটি কার্ড বর্তমানে আছে শত শত, তখন মাত্র 30টা কার্ড দিয়ে আমি এলাকার শান্তি রেখেছিলাম। তো ভবিষ্যতে আরও কিছু হবে ইনশাল্লাহ, আমারও চেষ্টা থাকবে যা আছে তার 3 গুণ যাতে বৃদ্ধি করতে পারি আমি সেটা করব। আমাকে সেটা বলতে হবে না। যেমন আমার কয়েকদিন আগে কয়েকজন মহিলা আমার কাছে আসছে, আমরা বিধবা মহিলা, আমাদের ভাতার জন্য আপনি একটু ব্যবস্থা করেন। আমি 4 জন মহিলার কাছে কাঠ নিয়ে সেটা ব্যবস্থা করে তার সেখানে জমা দিছি। আশা করি তাদের প্রতি হবে। 4 জন পঙ্গু, দুদুর মেয়ে একটা বন্ধ, একদিন হাইটে যাচ্ছে। আমি কি করি, তোর বাবার নাম কি? দুদু মেয়ে। আমি কালকে তোর বাবার নিয়ে আসতে বলি, নিয়ে আসতে বলে আমি বলি কি, আমাকে বললো কি ব্যাপারে? আমি বলছি তোর মেয়েটার এই আইডি কার্ড, ছবি সব নিয়ে কালকে আমার সাথে রবি উপজেলা যাবেন। কি কারণে? ওর বাতারের জন্য। ওই 1 বছর ধরে বহু চেষ্টা করছি, অনেকটা টাকা দিছি। আমি কারো 10 টাকা দেওয়া লাগবে না, আমি গাড়ি ভাড়া দেবো, আমি নিয়ে যাবো, আমি আনবো। ওই মেয়ের বিজেডি কার্ড বাতাটা আমি ভাতা, এটাকে বলা হয় না প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী করে দিছি। আরেকটা খালেক, পাওকাটা খালেক, এই খালেক কয় আমি 1 বছর ধরে চেষ্টা করছি, 4-5 হাজার টাকা খরচ করছি, আমি অনেকে টাকা দিছি, আমার কাজটা হয় নাই। আমাকে তোর কাগজ দিয়ে ওর কাজটা আমি ওর প্রতিবন্ধী ভাতা আমি করে দিছি। চণ্ডীপুরের বড় বাড়ির একটা মেয়ে প্রতিবন্ধী, তার কার্ড আমি করে দিছি। আমি কিছুদিন আগে হাঁটতে গেছিলাম 2টা বাড়ির গাঁও দিয়া, ওদিক দিয়া আসার পথে আমাদের বাওয়ালে 2টা ফ্যামিলি ওখানে গেছে। আমি ওখানে আমার জায়গা নিয়ে বসাইলে পরে চা আনতেও আমি চা খাবো না, হাইটে আসছি, এখন খাবো না, 1 ঘন্টা পরে যাই খেয়ে। তো 4-5 জন মহিলা নিয়ে এসে কি ব্যাপার, এরা কিছুর জন্য? এই মেয়েটা একজন প্রতিবন্ধী, তার বাবা গত 1 সপ্তাহ আগে চালের থেকে পড়া মারা গেছে, বডির উপরে পড়া গলা কাটিয়া মারা গেছে। হ্যাঁ, বডিতে পড়ছে, মারা গেছে। আমি ঠিক আছে, ওর বাড়ি কই? কলাতিয়া। কলাতিয়া, আমি তো তাড়ানো করে। আচ্ছা ঠিক আছে, দাও, আমি দেখি কি করা যায়। ওই কাজটা আমি নিজে করে দিছি, ওই ইয়েটা আমি করে দিছি। আমার বৃন্দাবন বাবু
আমি দেখছি কয়েকদিন উপজেলায় গেছে। আমি বলি বৃন্দাবন বাবু তুমি কেন আসো, বলে না। পরে বলছে যে এই ব্যাপার, আমার ছেলের ওটা তো বিধবা হয়ে রয়েছে বহু বছর যাবো। আমি জানি, তো তুমি আমাকে বলো না তো কেন? আমি নিজের থেকে বইলে তারপরে কাট নিয়েছি। ইনশাল্লাহ আগামী মাসে সে প্রতিবন্ধী ভাতা পাবে। যদি আমার এই কাঁঠালতলী গ্রামে কোনো প্রতিবন্ধী থাকে আমি কথা দিচ্ছি আপনাদের ছবি এবং ইয়ে নিয়ে আমার কাছে আসবেন, আইডি কার্ড নিয়ে আসবেন। আগামী 7 দিনের মধ্যে এটা মঞ্জুর করাই দেবো, ইনশাল্লাহ ভাতা পাবে। যদি আমি এই কথা দিলাম। যদি আপনাদের কোনো আত্মীয় স্বজনও থাকে আমার এই তারানগর ইউনিয়নে কোনো যদি আপনারা জেনে থাকেন কোনো অন্ধ কোনো প্রতিবন্ধী, আমি সেটা করে দেবো ইনশাল্লাহ। 7 দিনের মধ্যে এটা মঞ্জুর করাই দেবো। আপনাদের আত্মীয় স্বজন থাকলে তাদেরকেও বলবো। তো আমি বিশেষ কিছু বলবো না। এখন তো মার্কা নিয়ে নির্বাচন, অতীতে নির্বাচন হয়েছে জানেন আপনারা। আমি যার সাথে নির্বাচন করেছিলাম ওই ব্যক্তির সাথে নির্বাচন করার মতো আমার মনে হয় কেরানীগঞ্জে দ্বিতীয় আর কোনো লোক সাহস পাবে কিনা আমি জানি না। আমি নির্বাচন করে জয়যুক্ত হয়েছি। উনি সিরাজনগরে 600 ভোট শিল মারা নিয়েছে, বর্তলিতে 200 ভোট শিল মারছিল। তারপর আমি 450 ভোটে জয়ী হয়েছি। হিসাবে আমার 600 410 আমি 1500 ভোট বেশি জয়যুক্ত হয়েছিলাম। তখন উনি একটা পার্টির সভাপতি ছিল, সিরাজ সাহেব তখন একটা পার্টির সভাপতি ছিল। আমি সেই পার্টির সভাপতি ছিলাম না। সিরাজ সাহেব তখন পার্টির সভাপতি ছিল, তাকে আমি পরাজিত করে আমি জয়ী হয়েছিলাম। আগামী নির্বাচনে আমি আশা রাখি আমার স্বতঃস্ফূর্তভাবে সারা আছে, সারা তারানগরে সারা আছে। শুধু তারানগর নয়, আমি জানতাম না বর্তমানে আমরা আমাদের উপজেলার একটা উপজেলা, এই উপজেলাটায় মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব আমাদেরকে রুদ্রতার বৈঠকে গোপনে একটা দরজা বন্ধ করে নির্বাচনের আগে আমাদের মতামত জানতে চাইছে, আমাদের কার কি উদ্দেশ্য কি চাওয়া পাওয়া আছে। সবাই যে অনেকেই অনেক কিছু বলছে 12 জনের মধ্যে, আমার কথা ছিল একটাই, আমার এই মডেল থানাকে আপনি আলাদা করে দিবেন, তারপরে যা করার আগে আমরা তা করব। এবং সেটা হয়েছে কামরুল ইসলামের চেষ্টায়। আমাদের ইসু আলী চৌধুরী সেলিম হলো আমাদের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক হলো বিপ্লব এবং আরেকজন আহ্বায়ক হলো শফিউল আজম খান বারকু। এই তাদের প্রচেষ্টায় আমরাও এখানে চেষ্টা করেছি। আমাদের এই তারা আমরা ছিলাম পরাধীন। আমাদের এলাকার আওয়ামী লীগ যারা করে, যেসব ছেলেরা করে, তারা ওই মিটিংয়ে গিয়ে মঞ্চের কাছে গিয়ে দাঁড়ায় থাকতো, মঞ্চে উঠতে দিত না। উন্নয়নের ব্যাপার আমরা বৈষম্য ছিলাম। অনেক উন্নয়ন আমাদের উন্নয়ন তারা নিয়ে গেছে, আমাদেরকে দেয় নাই। এখন আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যেমন আমরা স্বাধীন হয়েছি, আমরা এই উপজেলা থেকে আমরা এখন স্বাধীন, আমরা সম্পূর্ণ স্বাধীন। যদি আল্লাহর রহমতে আবার আমাদের এটা আলাদা উপজেলা হয়, আমরা আমাদের মন মতন উপজেলা চেয়ারম্যান এবং মন্ত্রী এমপি যাই বানায় আমাদের এই এলাকাতে বানাবো। আমাদের উন্নয়নের কোনো সমস্যা হবে না, সকল সমস্যা আমরা সমাধান করতে পারবো। পরিশেষে বক্তব্য আর দিব না। আপনারা আমাকে চিনেন, আমাকে জানেন, আমি আপনাদেরকে চিনি। বিশেষ করে আমার মনটা বেশি কাতর হয় যার গায়ের জামাটা ছিঁড়া, যার পরনের লুঙ্গিটা একটু ময়লা, তাকেই যেন আমার মন থেকে ভালোবাসা এসে যায়। কারণ এই লোকটা অত্যন্ত দুঃখী, অভাবী, আমি তাকে অনুভব করি। এই জন্য আমি অর্থনৈতিকভাবে চেয়ারম্যান করে অর্থনৈতিকভাবে বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা বলার দরকার নাই। আমি সমাধান করেছি। তারপরও আবার আসছি জনগণের টানে। আপনাদের মধ্যে তো অনেকে আমাকে বলেছে নির্বাচন আপনাকে করতে হবে, বিভিন্ন এলাকার থেকে বসেছে, আপনাকে নির্বাচন করতে হবে। আপনি নির্বাচন অবশ্যই করেন, আপনি জয়যুক্ত হবেন। তো আমি সেই আশা নিয়ে আপনাদের মাঝে এসেছি। আশা করি আগামী নির্বাচনে আমি নৌকা প্রতীক নিয়ে আপনাদের ভোটের মাধ্যমে আমি জয়যুক্ত হব এবং আপনাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকে সবাই। আসসালামু আলাইকুম।